আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাট বিষয়ক কিছু অ্যাওয়ারনেসমূলক ভিডিও করে থাকি। আজকে যথারীতি আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টার্নওভার ট্যাক্সটা, নতুন প্রবর্তিত যে টার্নওভার ট্যাক্সটা কী এবং আয়কর নির্ধারণে, কর প্রদেয় নির্ধারণে এবং রিটার্ন দাখিলের ক্ষেত্রে কি নতুন করে প্রভাব পড়তে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে আমি একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব, হয়তো কিছুটা আপনাদের উপকারে আসতে পারে। তো আলোচনায় আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। তো আপনারা জানেন আমাদের যে অর্থায়ন 2026-এর মাধ্যমে আয়কর আইনের যেই পরিবর্তনটা করা হয়েছে, সেখানে 163 ধারায় যেই একটি নতুন টার্মস ইনক্লুড করা হয়েছে সেটি হচ্ছে টার্নওভার ট্যাক্স। এখানে অগ্রিম কর এবং চূড়ান্ত কর আমি আরেকটা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে শুধু আমি টার্নওভার ট্যাক্সটা নিয়ে আলোচনা করব। তো টার্নওভার ট্যাক্সটা অ্যাকচুয়ালি কি, আমরা আগেও জানতাম যে আমাদের যখন ন্যূনতম কর ছিল বিষয়টা, তখন কিন্তু আমাদের বিক্রয় কর বা বিক্রয়ের উপর যে ট্যাক্সটা নির্ধারণ হতো সেটা কিন্তু ন্যূনতম কর হিসেবে গণ্য হতো। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন ছিল যে লিমিটেড কোম্পানি হতে হবে, অথবা পার্টনারশিপ ফার্ম যাদের 50 লাখ টাকার উপরে যাদের বিক্রয় আছে তাদের, এবং যারা ব্যক্তিগত পর্যায়ে ব্যবসা করে তাদেরও মোট প্রাপ্তির উপরে 4 কোটির উপরে ওভার করলেই তখন তাদের বিক্রয় কর বা গ্রস প্রাপ্তির উপরে একটা ট্যাক্স নির্ধারণ হতো। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সেটা গ্রস প্রাপ্তি ছিল। হ্যাঁ, শুধু গ্রস প্রাপ্তি, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার যদি ব্যবসায়ী হয় তার যে বিক্রয়টা সহ আরও যে প্রাপ্তিগুলো হয়, তারপর পার্টনারশিপ ফার্মের বিক্রয়, ব্যক্তিগত পর্যায়ে যেটা সেটা হচ্ছে তার অন্যান্য যে আয়ের খাতগুলো ছিল, তার সাথে ব্যবসায়িক ইনকাম যে টার্নওভার সেটাও গ্রস প্রাপ্তি হিসেবে গণ্য হতো। একটা এলাবোরেট ছিল। এবার ওই জিনিসগুলোকে স্পেসিফাই করে শুধু ব্যবসায়িক বিক্রয়টাকে টার্নওভার হিসাবে গণ্য করা হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আর কোনো যে লিমিটেড কি, ফার্ম কি, ব্যক্তি কি, এটা রাখা হয়নি। অর্থাৎ সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই যারা ব্যবসা করে অথবা সেবা প্রদান করে তাদের জন্য টার্নওভার ট্যাক্সটা প্রযোজ্য হলো। তো এই বিষয়টা কাদের জন্য, আমি কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন ব্যবসায়ের জন্য এবং কোন হারে এই টার্নওভার ট্যাক্সটা প্রযোজ্য সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আপনারা জানেন যে ধারা 163-তে সারণীতে দেওয়া আছে যারা বিশেষ করে বিড়ি সিগারেটের ব্যবসা করে, তামাক জাতীয়, তাদের সর্বোচ্চ 3% টার্নওভার ট্যাক্স প্রযোজ্য। যারা কার্পোরেটেড এবং পানীয় বিক্রয় করে তাদের জন্য 2.5 অর্থাৎ 2.5% টার্নওভার ট্যাক্স প্রযোজ্য। তাছাড়া যারা মোবাইল ফোন অপারেটর তাদের জন্য 1.5% টার্নওভার ট্যাক্স প্রযোজ্য। এছাড়া বাদবাকি যত প্রতিষ্ঠান আছে তারা সেই যাই বিক্রি করুক, সেই সেবা প্রদান করুক, তাদের 1% টার্নওভার ট্যাক্স প্রযোজ্য। তাহলে আমার এই টার্নওভার ট্যাক্সের কারণে এখন এই বিষয়টা হয়ে গেল যে সকল ব্যবসায়ীদের জন্যই কিন্তু এটা টার্নওভার ট্যাক্সের নেটওয়ার্কে চলে আসলো, ক্ষুদ্র হোক, বড় হোক, মাঝারি হোক। এটির ইফেক্টটা কি, এটাই আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনি যদি একটা প্রতিষ্ঠান হন, সে ধরনের আপনি মুদি দোকানে ব্যবসা করেন, আপনার বিক্রি হচ্ছে বাৎসরিক 50 লাখ টাকা। বাৎসরিক 50 মানে হচ্ছে মানে ডেলি বেসিস যদি 30 দিনই আমি বিক্রি করি 13,000 টাকা করে ডেলি বিক্রি করে বাৎসরিক 50 লাখ টাকা আমি বিক্রি করলাম। তাহলে সেটার উপরে যদি আমি মনে করি যে আমাদের যে নিয়মিত যে করের যে হার, সেখানে আমি একটা অ্যাকাউন্টস যদি করি, ধরুন 80% আমার কস্ট অফ গুডস হলো, অর্থাৎ আমার পারচেজ অথবা ক্যারিং ইনওয়ার্ড যেটা সেটা হলো। তো সেই ক্ষেত্রে এই যে কর দায়ের বিষয়টা আসবে, সেটা নেট প্রফিটের উপর যদি আমরা ধরি, তো যদি 80% আমার কস্ট অফ গুডস সোল্ড হয়, তাহলে 20% আমার যে জিপি থাকে, জিপির উপর যদি আমার বাৎসরিক যে ফিক্সড কস্ট, সে ধরলাম 4.5 লাখ টাকা তার বাৎসরিক খরচ হয়, তাহলে আমার যদি 20% জিপি হয়, তো 20% জিপিতে আমার কিন্তু 10 লাখ টাকা হবে আমার জিপি। তার থেকে যদি আমার ফিক্সড কস্ট ইয়ারলি যে আমার স্যালারি, ভাড়া, রেন্ট বা যে আমার ইলেকট্রিক বিল সব কিছু বাদ দিলে পরে আমার নেট প্রফিট হচ্ছে 5.5 লাখ। অর্থাৎ গ্রস প্রফিট যদি আমি 20% ধরি, তাহলে আমার 10 লাখ টাকা হচ্ছে আমার গ্রস প্রফিট। সেখান থেকে যদি আমার ফিক্সড কস্টটা বাদ দিই, অপারেটিং কস্টটা বাদ দিই, তাহলে আমার 5 লাখ
50,000 টাকা ধরলাম আমার নেট প্রফিট হলো। এটা আমি এভারেজে ধরলাম যে 11% মধ্যে নেট প্রফিট হয়, কিন্তু একটা মুদি ব্যবসায়ী কিন্তু 11% প্রফিট করা অনেক টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে ধরলাম, তাহলে সেক্ষেত্রে আমার মাত্র 5.5 লাখ টাকা নেট প্রফিট হয়। নেট প্রফিট যদি 5.5 লাখ টাকা হয়, আমার রেগুলার কর দায় হবে 15,000 টাকা, 4 লাখ পর্যন্ত এক্সাম্পশন। তাহলে এই 15,000 টাকা যদি কর দায় হয়, কিন্তু আমার 50 লাখ টাকার উপর টার্ন ওভার ট্যাক্স হয়ে গেল, যেটা হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, 1%, যদি আমি 1% ধরি সাধারণ ব্যবসা হিসাবে, তাহলে 50,000 টাকা। আর এখানে হচ্ছে রেগুলার আমার প্রফিটের উপরে কর দায় হচ্ছে 15,000। অধিক যে 35,000 টাকা কর দায়, এটা কিন্তু আমাকে আবার পরিশোধ করতে হবে। তো এই পরিশোধের কারণে অ্যাকচুয়ালি আমি তো বললাম যে 11% নেট প্রফিট ধরে তার কর দেয় হচ্ছে 15,000 টাকা। তো আমি যদি এই 50,000 টাকা তার প্রফিট বিয়ার করতে হয়, তার যদি ট্যাক্সটা দিতে হয়, তাহলে তাকে অনেক, যেই টাকাটা প্রফিট করতে হবে সেখানে প্রায় 16% তাকে প্রফিট করতে হচ্ছে। তো 16% প্রফিট করা অ্যাকচুয়ালি একটা মুদি দোকানের জন্য অনেক হার্ডেল হয়ে যাবে। তো এটা আমার কাছে মনে হয় যেন একটু বার্ডেন হচ্ছে বাস্তবতার সাথে, বা রিয়েলিস্টিক যে ব্যবসার যে বিভিন্ন প্রকৃতি আছে তাদের ক্ষেত্রে, যে এটা একটু বেশি বার্ডেন তৈরি হচ্ছে। তো যাই হোক, আমাদের বর্তমান আইন অনুসারে যেটা আমাদের পাশ করা আইন, সেখানে হচ্ছে যে আমাদের এখন 50,000 টাকা টার্ন ওভার ট্যাক্স হিসেবে দিতে হবে, এবং বাকি এই 50,000 টাকা থেকে যদি কোনো অগ্রিম কর আমি দিয়ে থাকি সেটা বাদ যাবে। তো বাকিটা যেই আমার যে কর দায় হলো 15,000 টাকা, তার অতিরিক্ত যে 35,000 টাকা আমি অতিরিক্ত দিয়েছি, সেটা আপনি বর্তমান আইন অনুসারে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। আগে যেটা ছিল ন্যূনতম, মানে এটার সমন্বয় করার সুযোগ ছিল না। এবারে আরেকটা সুবিধা হচ্ছে যে এটা আপনি পরবর্তী বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করে, পরবর্তী বছর যদি কোনো কর দায় বেড়ে যায়, তাহলে সেটার সাথে আপনি এই টার্নওভার অতিরিক্ত ট্যাক্সটা আপনি সমন্বয় করতে পারবেন। এই সুবিধাটা রয়েছে। তবে করের বার্ডেনটা বেড়েছে, এটাই আমি বোঝাতে চেয়েছিলাম, যে আমরা যখন রিটার্ন করব তখন এই ইফেক্টটা আমাদের আসবে। তো আইন অনুসারে আমাদের এই ইফেক্টটা এখন, যেহেতু আমাদের এখন কোনো সমস্যা বা কোনো নির্দেশনা নাই, আমাদের যে পাশকৃত যে আইন, সেখানে আমাদের এইভাবেই করে আমাদের রিটার্ন ফিল আপ করে এবং আমাদের কর দায় নির্ধারণ করে রিটার্ন দাখিল করতে হবে। তো এখানে একটা জিনিস ব্যতিক্রম আছে, যে কিছু কিছু ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই টার্নওভার ট্যাক্সটা প্রযোজ্য নয়। যেমন ধরুন, আপনার যারা কমিশন ব্যবসা করবে তাদের জন্য টার্নওভার ট্যাক্সটা প্রযোজ্য হবে না। যারা ডিইউ ব্যবসা করে, অর্থাৎ বিভিন্ন পাইকারি মার্কেটে ডেলিভারি অর্ডার এগেনস্টে ডিইউ করে, ডিইউ কাটে, তাদের যে ব্যবসা কমিশন ব্যবসা, ওটার উপরে কোনো টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হবে না। মানি এক্সচেঞ্জের যারা ব্যবসা করে তাদের জন্য টার্নওভার ট্যাক্সটা প্রযোজ্য হবে না। স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম এগুলো যারা বিক্রি করে, ক্রয় বিক্রি করে, তাদের উপর টার্নওভার ট্যাক্সটা প্রযোজ্য হবে না। এছাড়া সরকারি সংস্থা যারা টিসিবি, সরকারের পক্ষ হয়ে মালগুলো এনে মার্কেটে বিক্রি করে, তাদের জন্য কিন্তু টার্নওভার ট্যাক্সগুলো প্রযোজ্য হবে না। তাহলে এখানে হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি এই ধরনের ব্যবসা করে তাদের জন্য একটু রিল্যাক্স করা হয়েছে। তারপরে এই বিষয়টাই হচ্ছে যে আসলে টার্নওভার ট্যাক্সের ইফেক্ট। তো আমি যেটা অ্যাকচুয়ালি সর্বশেষ কনক্লুশনে বলবো, যে নতুন এই প্রবর্তিত আইনের কারণে একটু অসুবিধা হয়েছে, যে আমার টার্নওভার ট্যাক্সের কারণে বার্ডেনটা বাড়বে। তবে সুবিধা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে পরবর্তী বছরগুলো একটু ক্যারি ফরওয়ার্ড করে সমন্বয় করতে পারবেন। তবে যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং যাদের রিয়েলিস্টিক নেট প্রফিট করা অনেক টাফ, বিশেষ করে যেমন আমি একটা উদাহরণ দিলাম, মুদি ব্যবসায়ী, তার ক্ষেত্রে যে আমি 11% প্রফিট ধরেও 15,000 টাকা যদি আমি কর দেয়, সেখানে তার জন্য 16-17% নেট প্রফিট করা অনেক সময় বাস্তবতার সাথে মিলে না আর কি। যাই হোক, আমরা আশা করি এই বিষয়টা হয়তো আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা চিন্তা করলে আইনগত যে কোনোভাবে যে কোনো নির্দেশনা তারা দিতে পারেন। তবে আপাতত আমাদের যেই অ্যাপ্রুভড যে ল, সেই অনুপাতে কিন্তু আমাদের এইভাবেই করে আমাদের কর দায় নির্ধারণ করতে হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।